সময়ের বাঁকে চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু গল্প কি সত্যিই শেষ হয়, নাকি তারা শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে এক নতুন ভোরের অপেক্ষায়? আমাদের আজকের গল্পের নায়িকা রিনা, যে তার শান্ত পরিপাটি জীবনটাকেই নিজের আশ্রয় বলে মেনে নিয়েছে। বহু বছর আগে ভেঙে যাওয়া একটা সম্পর্কের ক্ষত শুকিয়ে সে এখন একাই ভালো আছে। কিন্তু সময়ের এক অদ্ভুত বাঁকে এক পুরনো ছবি আর একটা ফোন কল তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই অতীতে, যা সে জোর করে ভুলে থাকতে চেয়েছিল। এই ফিরে আসাটা কি শুধুই বিচ্ছেদ, নাকি এক নিদারুণ সত্যের উন্মোচন? আসুন সেই উত্তরই আমরা একসাথে খুঁজি। আমাদের আজকের নিবেদন অমীমাংসিত। হাওড়া স্টেশনে ট্রেনের হুইসেল আর কোলাহল রিনার অভ্যস্ত কানে এসে বাজতে শুরু করেছে। রিনা মজুমদার, ৩৮ বছর বয়সী ইংরেজি শিক্ষিকা, বিছানা ছাড়ার আগেই বুঝে যায় দিন শুরু হয়ে গেছে। চেনা ছকে বাঁধা জীবন, কিন্তু এই ভোরগুলোর একটা নিজস্ব সুর আছে। বারান্দায় এসে দাঁড়ালো রিনা। চোখের সামনে কুয়াশার পাতলা চাদরে মোড়া হুগলি নদী, তার শান্ত বুকে ভোরের আলোয় চিকচিক করছে। ডান দিকে হাওড়া ব্রিজ, এক বিশালকায় নীরব দর্শক, যেন প্রতিদিন লক্ষ লক্ষ জীবনের আসা যাওয়া দেখছে। রিনার হাতে চায়ের ভাঁড়, মাটির ভাঁড়ের উষ্ণতা আর পরিচিত সোদা গন্ধটা বড় আরাম দেয়। কিন্তু তার চোখ নদীর ওপারের অস্পষ্ট উত্তর কলকাতার দিকে, যেখানে তার ছোটবেলা, তার কৈশোরের দিনগুলো, তার পুরনো বাড়িটা আজও যেন হাতছানি দেয়। সকালবেলা রুটিন তার বাঁধা, চা শেষ করেই রান্নাঘরে ঢোকা। স্বামী অনেক সকালে বেরিয়ে যান, আর ছেলে অয়ন, তার তো নিজের জগৎ। ফলে রিনার সকালটা নিজের মতো। আজ সকালে পাশের ফ্ল্যাটের ববিতা মাসি ফোন করেছিলেন। "কি রে রিনা, আজ দুপুরে আসিস কিন্তু, তোর জন্য মাছের কালিয়া করেছি।" রিনা মৃদু হেসে সম্মতি দেয়। এই পাড়াটা তার প্রিয়। উত্তর কলকাতার সরু গলি আর পুরনো বাড়ির নস্টালজিয়া থাকলেও হাওড়ার এই খোলামারা আবহাওয়া আর সহজ সরল পাড়াটা তাকে একরকম শান্তি দেয়। স্কুলটা বেশি দূরে নয়, বাসে মিনিট 15। বাসের জানলা দিয়ে দেখতে দেখতে যায় রিনা। পথের দুপাশের পরিচিত দৃশ্য, ছোট ছোট চায়ের দোকান, মিষ্টির দোকান, পাড়ার মোড়ে জটলা করা লোকগুলো, সব যেন একটা ছবি, তার নিজস্ব একলা ছবি। ক্লাসে গিয়ে সে হাসি মুখে পড়ায়, ছাত্রছাত্রীদের সাথে গল্প করে, তাদের কৌতূহলী প্রশ্নের উত্তর দেয়। কিন্তু ক্লাসের শেষে টিচার্স রুমে বসে যখন অন্য শিক্ষিকারা তাদের সংসারের গল্প করেন, তখন রিনা চুপ করে জানলার বাইরে তাকায়। তার মনে তখন অন্য গল্পরা ভিড় করে, পুরনো দিনের গল্প। বিকালে স্কুল থেকে ফিরে আজ একটু ঘর গোছানোর ইচ্ছে হলো রিনার। পুরনো বইয়ের আলমারিটা অনেকদিন গোছানো হয়নি। ধুলো ঝাড়তে গিয়ে একটা রবীন্দ্রসঙ্গীতের বইয়ের ভেতর তার হাত আটকে গেল। একটা পুরনো হলুদ হয়ে যাওয়া ছবি, বহু বছর আগেকার ছবি। একটা হাসিমুখ কিশোরী রিনা, আর তার পাশে দাঁড়ানো এক অচেনা যুবক। ছবিটা দেখে রিনার বুকের ভেতরটা হঠাৎই কেমন মোচড় দিয়ে উঠল। চোখ দুটো আবঝাও হয়ে এলো তার। এই ছবি এখানে এলো কি করে? এই ছবির কি এখানে থাকার কথা ছিল? একটা চাপা দীর্ঘ শ্বাস ফেলল রিনা। রিনা ছবিটার দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল। কিশোরী রিনা আর জয়ন্ত, হ্যাঁ জয়ন্তই তো। নামটা বহু বছর পর যেন ধুলো ঝেড়ে জেগে উঠল তার মনের কন্দরে। সেই চওড়া কাঁধ, চোখে দুষ্টুমি ভরা হাসি, কপালের উপর এলোমেলো চুল, এই জয়ন্তকেই তো সে প্রায় ভুলতে বসেছিল। না, ভুলতে বসেছিল বললে ভুল হবে, বরং জোর করে ভুলে থাকতে চেয়েছিল। হাওড়ায় আসার পর উত্তর কলকাতার সেই অধ্যায়টাকেই সে আলমারির এক কোণে রেখে তালাবন্দি করে দিয়েছিল।
আর আজ ধুলো ঝাড়তে গিয়ে সেই তালাটাই গেল খুলে। বুকের ভেতরটা হঠাৎই কেমন মোচড় দিয়ে উঠল। ছবিটা কাঁপছে তার হাতে। অজান্তেই এক ঠান্ডা স্রোত নেমে গেল শিরদাঁড়া বেয়ে। এই ছবির কি এখানে থাকার কথা ছিল? প্রশ্নটা যেন নীরব চিৎকারে পরিণত হলো। অতীতের সেই অগোছালো পাতাগুলো কেন আজ হঠাৎ করে উল্টাতে শুরু করেছে? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পরিচিত রিংটোন, কিন্তু রিনার কাছে সেটা যেন বিকট শব্দে কানে বাজল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নম্বর। না, অচেনা নয় ঠিক, কেমন যেন চেনা চেনা। একটা দ্বিধা তাকে গ্রাস করল, ধরবে কি ধরবে না। বহু বছর পর এই সময়, এই মুহূর্তে একটা অচেনা নম্বর থেকে ফোন। কেমন একটা অমঙ্গলের আভাস পাচ্ছিল রিনা। তবুও হাত বাড়ালো সে। হ্যালো? রিনার গলা কেঁপে গেল সামান্য। ওপার থেকে ভেসে এলো একটা চেনা অথচ ভোঁতা গলা। রিনা? রিনা মজুমদার বলছিস তো? রিনা চমকে উঠল। কে কে বলছেন? আমি টুম্পা রে, তো টুম্পা। কি রে, ভুলে গেলি নাকি একদম? সেই যে তোর পাশের বাড়িতে ছিলি, উত্তর কলকাতায়। টুম্পা, রিনার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধু। টুম্পা, যে জয়ন্ত আর রিনার সব রহস্যের অংশীদার ছিল। রিনার হাত থেকে ছবিটা আলগা হয়ে মেঝেতে পড়ে গেল। টুম্পা, তুই? এত বছর পর হঠাৎ? রিনার মনে হলো সে যেন অন্য এক জগতে চলে গেছে। কি করব বল, অনেক তো চেষ্টা করলাম তোর নম্বর জোগাড় করতে, মাসি পিসির থেকে অনেক কষ্টে পেলাম। আরে শোন, একটা কথা বলার ছিল তোর সাথে, খুব জরুরি। টুম্পার গলায় কেমন যেন একটা অস্থিরতা। রিনার বুক ঢিপ ঢিপ করছে। কি হয়েছে রে, সব ঠিক আছে তো? ঠিক নেই রে রিনা, জয়ন্ত জয়ন্ত ফিরেছে। মানে কালকেই শুনলাম ও নাকি কলকাতায় ফিরে এসেছে। লন্ডনে ছিল এতদিন। আর আর শোন, ও নাকি তোর খোঁজ করছিল। রিনার মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। জয়ন্ত? জয়ন্ত ফিরেছে এতদিন পর? যে অধ্যায়কে সে শেষ বলে জানতো, তা কি আবার নতুন করে শুরু হতে চলেছে? তার এত যত্নে গড়া চেনা ছকটা কি ভেঙে পড়বে? ফোনটা রাখার পর রিনা চুপ করে সোফার ওপর ধপ করে বসে পড়ল। বুকের ভেতরটা তখনও ঢিপ ঢিপ করছে। হাতে পুরনো বইটা ধরা, আর মেঝেতে উল্টে পড়ে আছে জয়ন্ত আর তার হাসি মুখের ছবিটা। হঠাৎ দরজায় টোকা পড়ল। রিনা, কি রে, দরজাটা একটু খোলা দেখলাম, আর দুপুরবেলাতেই কেমন চুপচাপ। শরীর খারাপ নাকি? এই নে, তোর জন্য মাছের কালিয়া এনেছি, নে গরম গরম খেয়ে নে। আজ রান্নাঘরে কি করলি? ববিতা মাসি ঘরে ঢুকেই রিনার ফ্যাকাশে মুখটা দেখে থমকে গেলেন। কি হয়েছে রে রিনা, এমন দেখাচ্ছে কেন তোকে? অসুস্থ নাকি ছেলের সাথে ঝগড়া হলো? তিনি কপালে হাত দিয়ে দেখতে চাইলেন। রিনা দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। আরে না মাসি, কিছু না, একটু মাথা ধরেছিল, এই তো বই গোছাচ্ছিলাম। সে দ্রুত ছবিটা পা দিয়ে ঠেলে বইয়ের আলমারির নিচে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ববিতা মাসি তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছুই খেয়াল করেন। মাথা ধরেছে? বাহ, আর এসব বইপত্র কেন গোছাচ্ছিস? এই বয়সে এত খাটাখাটনি ভালো না, আয় আমি একটু চা করে দিই। ববিতা মাসি রিনার অস্থিরতাটা আঁচ করতে পারলেন। তার চোখে সামান্য কৌতূহল, সামান্য সন্দেহ, কিন্তু তার চেয়ে বেশি ছিল স্নেহ আর উদ্বেগ। তিনি মাছের বাটিটা টেবিলে রেখে নিজেই চায়ের কেটলিতে জল বসাতে গেলেন। রিনা জানে ববিতা মাসি ঠিক ধরে ফেলেছেন কিছু একটা গন্ডগোল হয়েছে। এই পাড়ায় কোনো খবর গোপন থাকে না, কিন্তু এই খবরটা সে কাকে বলবে, কিভাবে বলবে? জয়ন্ত ফিরেছে, আর সে নাকি তার খোঁজ করছে। কেন? কি চায় জয়ন্ত? রিনার ৩৮ বছর সাজানো জীবনটা যেন এক ঝটকায় এলোমেলো হয়ে গেছে। একটা হিম শীতল আতঙ্ক তাকে গ্রাস করল। সে কি পারবে এই অতীতের মুখোমুখি হতে, নাকি আবার একবার মুখ ঘুরিয়ে নেবে?
কিন্তু এবার কি তা সম্ভব হবে? তার মন তখনও অতল গহ্বরে ডুবন্ত এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হচ্ছিল, যার ফল কি হবে তা সে নিজেও জানে না। ববিতা মাসি চলে যেতেই ঘরের বাতাসটা যেন আরও ভারী হয়ে উঠল। মাছের কালিয়া আর সর্ষের তেলের গন্ধটা ততক্ষণে রিনার জন্যে পরিচিত একটি ঘ্রাণ থেকে এক অদেখা ভবিষ্যতের উৎকট গন্ধে পরিণত হয়েছে। কোণের টিউবলাইটটা সামান্য কেঁপে উঠল, তার অস্থির আলো রিনার ভেতরের অস্থিরতাকেই যেন প্রতিফলিত করছে। রিনা ধীর হাতে মেঝে থেকে ছবিটা তুলে নিল। কিশোরী রিনা আর জয়ন্ত, তার হাতের ছোঁয়ায় ছবিটা যেন জীবন্ত হয়ে উঠল। জয়ন্তর সেই দুষ্টুমি ভরা হাসি, কপালের উপর এলোমেলো চুল। কেন কেন সে ভুলে থাকতে চেয়েছিল তাকে? নাকি জোর করে ভুলে থাকতে বাধ্য হয়েছিল? বুকের গভীরে এক চাপা দীর্ঘশ্বাস উঠে এলো। হাওড়ায় আসার পর উত্তর কলকাতা সেই অধ্যায়টাকে সে আলমারির এক কোণে রেখে তালা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তালাটা সে নিজে বন্ধ করেনি, কেউ যেন তার হয়ে বন্ধ করে দিয়েছিল। সেদিনের কথা মনে পড়ল রিনার। জয়ন্ত বলেছিল, তুই বিশ্বাস করছিস না রিনা? এত বছর ধরে তোর পাশে আছি আমি। কিন্তু রিনা বিশ্বাস করতে পারেনি, বা পারেনি কারণ পারিপার্শ্বিক তাকে বিশ্বাস করতে দেয়নি। জয়ন্তর পরিবার আর তার পরিবারের মধ্যে একটা তীব্র বিভেদ ছিল, একটা সামাজিক দেয়াল। সেই দেয়ালটাই যেন জোর করে রিনা আর জয়ন্তকে আলাদা করে দিয়েছিল। সেদিনের তীব্র অপমান আর কষ্ট, যে কারণে সে রাতারাতি সেই পাড়া ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল, আজও তার মনে গেঁথে আছে। সেই যন্ত্রণাটাই তাকে জোর করে ভুলে থাকতে শিখিয়েছিল। সেদিনের রিনা ছিল অসহায়, কিন্তু আজকের রিনা একাকী, তবুও নিজের পায়ের ওপর দাঁড়ানো। আর আজ কি সেই আঘাত আবার ফিরে এসেছে, নতুন করে সবকিছু ছিঁড়ে ফেলার জন্য? তার ৩৮ বছরের সাজানো জীবনটা যেন এক ঝটকায় এলোমেলো হয়ে গেল। জয়েন্ট ফোল্ডারে রাখা তার ছেলের স্কুলের রিপোর্ট কার্ড, রান্নাঘরের তাকে যত্নে রাখা মশলার কৌটো, বাসি মায়ার চাদরে মোড়া পরিচিত দিনযাপন, সবকিছুই জয়ন্তর খোঁজ পাওয়ার খবরে নড়বড়ে মনে হচ্ছে। বাইরের রাস্তা থেকে পাড়ার ছেলেদের ক্রিকেট খেলার মৃদু আওয়াজ ভেসে আসছে। ৪-৪! তাদের উল্লাস রিনার কানের কাছেও এসে পৌঁছচ্ছে না। পাশের বাড়ি থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সুরটা যেন বিদ্রূপ করছে রিনাকে। তার জীবনে আজ কোনো জ্যোৎস্না নেই, আছে শুধু এক জমাট অন্ধকার। কি করবে সে এখন? টুম্পা কি সত্যিই জয়ন্তকে তার খোঁজ করতে দেখেছে, নাকি শুধু শুনেছে? আর যদি জয়ন্ত সত্যিই তার খোঁজ করে থাকে, তবে কেন এতদিন পর? সেই কি চায়? রিনার মন তখনও অতল গহ্বরে ডুবন্ত, এক কঠিন সিদ্ধান্ত নেবার জন্য তৈরি হচ্ছিল সে। হঠাৎ করেই তার হাতটা নিজের অজান্তেই এগিয়ে গেল টেবিলের দিকে, যেখানে তার পুরনো ডায়েরিটা পড়েছিল। অনেক বছর ধরে খোলা হয়নি। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থামল। অস্পষ্ট অক্ষরে লেখা, ২৯ জুন ২০০৪। জয়ন্তর সাথে আর কথা হবে না, সব শেষ। টুম্পা, তুই একা থাকিস না। টুম্পার ঠিকানা আর পুরনো ল্যান্ডলাইন নাম্বারটা লেখা ছিল সেখানে। একটা দ্বিধা তাকে গ্রাস করল, ধরবে কি ধরবে না। বহু বছর পর এই সময়, এই মুহূর্তে এই নাম্বারটা তার কেন যেন খুব জরুরি মনে হলো। ভেতরে যেন একটা নীরব যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিক বলছে, পালিয়ে যা রিনা, এই পথ তোর নয়, এই অতীতে ফিরলে তোর বর্তমান ভেঙে যাবে। আর অন্যদিক বলছে, আর কত লুকোবি, আর কতবার মুখ লুকোবি, এবার কেন সবটা জানবি না? তার ভেতর থেকে একটা চাপা রাগ আর এক অজানা কৌতূহল উতলে উঠছে। যে লোকটা তাকে এমনভাবে ছেড়ে গেছিল, যে অধ্যায়কে সে জোর করে শেষ করেছিল, সেই কেন আবার ফিরে এসেছে? তার শরীর কাঁপছিল না, বরং এক অদ্ভুত স্থিরতা তাকে আচ্ছন্ন করছিল। দু চোখ বন্ধ করে সে স্পষ্ট শুনতে পেল জয়ন্তর গলা, রিনা, আমি তোকে ছাড়ব না। সেই কণ্ঠস্বর কি অভিমানের ছিল, নাকি প্রতিজ্ঞার? সে কি ভুল করেছিল, নাকি ঠিক?
চোখ খুলল রিনা। বুকের ভেতরটা তখনও ঢিপ ঢিপ করছে, কিন্তু ভয়টা যেন কমে আসছে। তার জায়গায় বাসা বাঁধছে এক অন্যরকম অনুভূতি, যা এতদিন অবরুদ্ধ ছিল। একটা চাপা জেদ, একটা চাপা প্রশ্ন, সে কি সত্যিই জয়ন্তকে চিনত, নাকি সেদিনের পরিস্থিতি তাদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল যা ভাঙা সম্ভব ছিল না? রিনা লম্বা একটা শ্বাস নিল। তার মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না, বরং সে যেন শক্ত মাটিতেই দাঁড়িয়ে আছে। তার সিদ্ধান্ত পরিষ্কার, আর পালিয়ে নয়, এবার মুখোমুখি হওয়ার পালা। তার হাতে এখনও সেই পুরনো বইটা ধরা, আর মেঝেতে উল্টে পড়ে আছে জয়ন্ত আর তার হাসি মুখের ছবিটা। সে ছবিটা তুলে নিল। এবার এই ছবিতে শুধু ভয় নয়, এক দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট। যা হবে দেখা যাবে, কিন্তু এই লুকাচুরি আর নয়। রিনা তার ছেলের ঘরে গেল, ছেলেকে দেখল, তার ভবিষ্যৎকে দেখল, এবং নিজের অতীতে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা যেন আরও দৃঢ় হলো। রিনা অনেকক্ষণ ডায়েরিটা হাতে নিয়ে বসে রইল। তার হাত কাঁপছিল না, কিন্তু একটা অদ্ভুত অস্থিরতা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। 29শে জুনের সেই তারিখ, আর নিচে লেখা টুম্পার ঠিকানা ও ল্যান্ডলাইন নম্বর। বহু বছর আগে যে দিনটা তার জীবনকে দুভাগ করে দিয়েছিল, সেদিনের সাক্ষী এই তারিখ। ডায়ালের বোতামগুলোই যেন তার আঙুলের নিচে ভারী লোহার মতো মনে হচ্ছিল। একটা চাপা নিঃশ্বাস ফেলে প্রায় যান্ত্রিকভাবে সে নম্বরটা ঘোরালো। রিং হলো 1, 2, 3। চতুর্থ রিংয়ে ওপাশ থেকে ভেসে এলো ঘুম জড়ানো একটা গলা। হ্যালো। রিনার বুকের ভেতরটা ধুকধুক করছিল। গলাটা চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না। টুম্পা, আমি রিনা। ওপাশ থেকে মুহূর্তের জন্য নীরবতা। তারপর যেন বিদ্যুৎ চমকের মতো টুম্পা জেগে উঠল। রিনা, তুই? এতদিন পর? তোর নাম্বার কোত্থেকে পেলি? আমার পুরনো ডায়েরি থেকে। রিনা স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল, কিন্তু পারল না। তার গলা কাঁপছিল। টুম্পা, কাল তুই কি বলছিলি? জয়ন্ত কি আমার খোঁজ করছিল? কথাটা জিজ্ঞেস করতে গিয়েও যেন তার গলা শুকিয়ে গেল। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। হ্যাঁ রে, করছিল। তবে অনেক দিন আগে, ওর শেষ অসুখের সময়, সে যখন লিভারের সমস্যা হয়েছিল। রিনার হাত থেকে ফোনটা যেন পড়ে যাচ্ছিল। কি বলছো তুই? তার কানে আর কোনো শব্দ যাচ্ছিল না। লিভারের সমস্যা? শেষ অসুখ? রিনা, জয়ন্ত তো আর নেই রে। গত 5 বছর হয়ে গেল। টুম্পার গলাটা হঠাৎই করুণ শোনালো। তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর কোনো খোঁজই তো ছিল না। ওর এক বন্ধু সুজিত, সে বলছিল জয়ন্ত নাকি ওর শেষ দিকে তোকে খুব খুঁজত। পুরনো সব বন্ধুর কাছে তোর ঠিকানা চাইতো। তোর নামে কিছু সম্পত্তিও ছিল ওর, যেগুলো তোর হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু রিনা আর কিছু শুনতে পেল না। তার মাথা ভোঁ ভোঁ করছিল। এতক্ষণ ধরে বুকের মধ্যে যে রাগ, যে কৌতূহল জমা হয়েছিল, তা যেন এক নিমিষে হিম হয়ে গেল। যে মানুষটাকে সে এত বছর ধরে অভিযুক্ত করে এসেছিল, যে লোকটা তার সাজানো জীবনকে এক ঝটকায় এলোমেলো করে দিতে এসেছিল বলে সে ভেবেছিল, সে তো আসলে অনেক আগেই সব হিসেব চুকিয়ে চলে গেছে। তার সব লড়াই, সব প্রস্তুতি, সব ক্ষোভ যেন মিথ্যে হয়ে গেল। টুম্পা ওপাশ থেকে তখনও কিছু বলছিল, কিন্তু রিনার কানে তা পৌঁছাচ্ছিল না। তার শরীরটা যেন পাথর হয়ে গেছিল। সে যে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল মনে করেছিল, তার উৎস ছিল এক অদৃশ্য গভীর দুঃখ, যা এতদিন অপ্রকাশিত ছিল। কালিয়ার সর্ষের তেলের গন্ধটা ততক্ষণে কেবলই অতীতের স্মৃতির এক মৃদু রেশ হয়ে ফিরে এসেছে, তিক্ত নয়। কোণের টিউবলাইটটা সামান্য কেঁপে উঠলেও রিনার ভেতরের অস্থিরতা এখন এক নতুন স্থবিরতায় রূপ নিয়েছে। হাওড়ার সে সাজানো জীবন, যেটাকে জয়ন্তর খবরে নড়বড়ে মনে হয়েছিল, এখন তার কাছে এক শূন্য ক্যানভাসের মতো মনে হলো। বাসি মায়ার চাদনে মোড়া পরিচিত দিনযাপন, সেগুলোরও যেন রং ফিকে হয়ে গেছে।
বাইরের রাস্তায় ক্রিকেট খেলার আওয়াজ, 4 4। তা যেন সহস্র মাইল দূর থেকে ভেসে আসা এক ফ্যাকাশে প্রতিধ্বনি। পাশের বাড়ির রবীন্দ্রসঙ্গীতের সুর, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সেই সুরটা এবার আর বিদ্রুপ করছে না, বরং এক নিদারুণ বিষাদ নিয়ে রিনার পাশে এসে বসেছে। তার জীবনে কোনো জ্যোৎস্না ছিল না, আজ আছে শুধু এক গভীরতম শূন্যতা। রিনা ধীর হাতে মেঝেতে পড়ে থাকা জয়ন্ত আর তার হাসি মুখের ছবিটা তুলে নিল। কিশোরী রিনা আর জয়ন্ত, ছবির সেই দুষ্টুমি ভরা হাসি, কপালের ওপর এলোমেলো চুল। কেন কেন সে এত বছর ধরে তার মৃত মানুষটাকে ভুল বুঝেছিল? কেন তার বিশ্বাসকে সে একদিন অবিশ্বাস করেছিল? জয়ন্ত বলেছিল, তুই বিশ্বাস করছিস না রিনা? এত বছর ধরে তোর পাশে আছি আমি। রিনা বিশ্বাস করেনি, পারিপার্শ্বিকটাকে বিশ্বাস করতে দেয়নি। সেই সামাজিক দেয়াল, সেই তীব্র অপমান আর কষ্ট, সে কি সত্যি জয়ন্তকে চিনত? নাকি সেদিনের পরিস্থিতি তাদের মধ্যে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিল যা ভাঙা সম্ভব ছিল না? জয়ন্তর সেই কণ্ঠস্বর, রিনা আমি তোকে ছাড়ব না, সেই কণ্ঠস্বর কি অভিমানের ছিল নাকি প্রতিজ্ঞার? সে কি ভুল করেছিল? আজ সব প্রশ্নের উত্তর সে জানতে পারল, কিন্তু উত্তর জানানোর জন্য জয়ন্ত আর নেই। তার পায়ে মাটি সরে যায়নি, কিন্তু তার পায়ের তলায় দাঁড়িয়ে থাকা মাটিটা যেন চিরকালের জন্য তার থেকে দূরে চলে গেল। রিনা জানলার বাইরে তাকালো। অন্ধকার ঘনিয়ে আসছে। হাওড়ার ব্যস্ত রাস্তা থেকে একটানা গাড়ির আওয়াজ ভেসে আসছে। এই শব্দ, এই জীবন সবই চলছে নিজের ছন্দে। শুধু রিনার ভেতরটা আজ থেমে গেছে। তার ছেলের ঘরে আলো জ্বলছিল, তার ভবিষ্যৎ, কিন্তু তার বর্তমান, তার পেছনে রয়ে গেল এক অপূর্ণ অধ্যায়, এক নিদারুণ ভুল বোঝাবুঝি আর এক মৃত ভালোবাসার অনন্ত প্রতিধ্বনি। তার চোখের কোণে জমে উঠল এক ফোঁটা জল, যা এতদিন ধরে জমানো ছিল। এই অশ্রু ভয়ের নয়, জেদের নয়, শুধু এক গভীর শোকের, এক অনস্বীকার্য ক্ষতির। তুই বিশ্বাস করছিস না রিনা? জয়ন্তর কণ্ঠস্বর যেন আজও তার কানে বাজছে। আর রিনা জানে, জীবনের সবচেয়ে বড় ভুল তার সেদিনই হয়েছিল যখন সে বিশ্বাস করতে পারেনি। আর আজ সে কেবল এক নীরব সাক্ষী হয়ে রইল তাদের অসমাপ্ত গল্পের শেষ পাতায় এক অনুল্লিখিত সত্যের প্রতিধ্বনি শুনতে শুনতে। শেষ হলো আমাদের আজকের গল্প। যে উত্তরটা রিনা এতদিন খুঁজে বেরিয়েছে, তা সে পেল, কিন্তু বড্ড দেরিতে। তার সব রাগ, সব অভিমান আজ এক গভীর শোকে পরিণত হয়েছে। যে মানুষটাকে সে ভুল বুঝেছিল, তাকে আর কোনোদিনও সত্যিটা বলার সুযোগ সে পাবে না। গল্পটি আপনার কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। সময়ের বাঁকের নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে সময়ের পরের কোনো বাঁকে নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।